আমরা কখনোই শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনও করিনি, স্বাধীনতা যুদ্ধ করিনি। শেখ মুজিবের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি পাকিস্তানের ক্ষমতা লাভের জন্য। শেখ মুজিব একটা বারের জন্য আমাদেরকে পূর্ব পাকিস্তানকে আলাদা স্বাধীন বাংলাদেশ হওয়ার জন্য কথা বলেননি। ওনার 7ই মার্চের ভাষণটা ছিল জাতির প্রতি একটা ভণ্ডামি এবং প্রতারণা। যাকে বঙ্গবন্ধু এবং জাতির জনক বলে, সে কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত বঙ্গবন্ধু ছিল না, সে প্রকৃত জাতির জনকও নয়। কারণ সে আমাদের এই ভাষা আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না, না ছিল আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সাথে। তবে সে কিভাবে বঙ্গবন্ধু এবং জাতির জনক হলো? দুঃখের বিষয়, আমাদের সিনিয়র ভাই আসম আব্দুর রব মাওলানা ভাসানীর অসহযোগ আন্দোলনে যখন আমরা শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার মিথ্যা আসামি থেকে তাকে মুক্ত করলাম, ওই সময় তারা আবেগে সোহরাওয়ার্দী উদ্যানে বলে ফেললেন যে শেখ মুজিবকে বঙ্গবন্ধু এবং জাতির জনক। কিন্তু মূলত বঙ্গবন্ধু বলা উচিত ছিল আমাদের বাংলা ভাষা আন্দোলনের যিনি পথিকৃৎ, যেই বাংলা ভাষার কারণে আমরা 52 আন্দোলন পেয়েছি এবং এই বাংলা ভাষার কারণেই আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই লোকটা ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। আর যদি জাতির জন্য কাউকে বলা হতো, সেই লোকটা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমি সর্বপ্রথমে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করছি, আমরা স্বাধীনতার 54 বৎসর পরে এতদিনে আমরা একটা যোগ্য নেতৃত্ব পেয়েছি ডক্টর ইউনূসের মতো লোককে। আমি আশা করব ডক্টর ইউনূসে আমাদেরকে শেষ পর্যন্ত আইনের শাসন, গণতন্ত্র এবং সঠিক একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি ওনার পদ থেকে উনি সরে যাবেন। আমি জানি ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, উনি শুধু দেশটাকে গঠন করে যাবে। এখন ওনার সামনে যেই চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওনার আমাদের দেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সংখ্যালঘুদের রক্ষা করা। অর্থনৈতিকভাবে ডক্টর ইউনূসকে কেউ দাবাইয়া রাখতে পারবে না। আমাদের অর্থনৈতিকভাবে আমরা যা ক্ষতিগ্রস্ত হয়েছি, ডক্টর ইউনূস সেটা তার 5 বছরে উনি আমাদেরকে পূরণ করে দিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস। আমি ডিপ্লোম্যাটিক ওয়েতে কোনো কথা বলবো না সাইফুর সাগর, আমি কতগুলি স্পষ্ট কথা বলে দেব। আমরা 1975 সালের 15ই আগস্ট একবার জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলাম, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। অশেষ ধন্যবাদ এখনকার ছাত্র সমাজকে, যাদের জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে 5ই আগস্ট আবার একটি স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত হওয়ার জন্য আমরা আর কোনো পথ খোলা রাখবো না। তাই আমি দেশবাসী ও জনগণের কাছে আমি কিছু প্রস্তাব রেখে যাব, আমি ধারাবাহিকভাবে কথাগুলি বলে যাব। আপনার টকশোতে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলে, আমাদের দেশে এখনো কিছু বুদ্ধিজীবী আছে, যেমন গত কদিন আগে আমি এই হাসিনা আক্তার নামে একটা মহিলার টকশোতে আমি শুনেছিলাম, সেখানে এই চন্দন নন্দী নামে এক লোক ছিল, আমাদের বাংলাদেশের এক বুদ্ধিজীবীও ছিলেন। ওনার কাছ থেকে যা শুনতেছিলাম যে ডক্টর ইউনূসকে আন্ডারমাইন করে উনি কিছু কথা বলতেছিলেন। আমি বলবো এ ধরনের বুদ্ধিজীবীরা যেন এরকম দৌরাত্ম্য আর না দেখায় যে ডক্টর ইউনূসকে এই আন্ডারমাইন করে। সর্বপ্রথমে আমি ছাত্র কথিত বুদ্ধিজীবীদের কথা বলবো। এখনো আমাদের দেশের কিছু ছাত্র এবং কিছু কথিত বুদ্ধিজীবী বঙ্গবন্ধু জাতির জনক বলে বলে মুখে ফেনা তুলে ফেলে। যাকে বঙ্গবন্ধু এবং জাতির জনক বলে, সে কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত বঙ্গবন্ধু ছিল না, সে প্রকৃত জাতির জনকও নয়। কারণ সে আমাদের এই ভাষা আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না, না ছিল আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সাথে। তবে সে কিভাবে বঙ্গবন্ধু এবং জাতির জনক হলো? দুঃখের বিষয়, আমাদের সিনিয়র ভাই আসম আব্দুর রব মাওলানা ভাসানীর অসহযোগ আন্দোলনে যখন আমরা শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার মিথ্যা আসামি থেকে তাকে মুক্ত করলাম, ওই সময় তারা আবেগে সোহরাওয়ার্দী উদ্যানে বলে ফেললেন যে শেখ মুজিবকে বঙ্গবন্ধু এবং জাতির জনক। কিন্তু মূলত বঙ্গবন্ধু বলা উচিত ছিল আমাদের বাংলা ভাষা আন্দোলনের যিনি পথিকৃৎ, যেই বাংলা ভাষার কারণে আমরা 52 আন্দোলন পেয়েছি এবং এই বাংলা ভাষার কারণেই আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই লোকটা ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। আর যদি জাতির জন্য কাউকে বলা হতো, সেই লোকটা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শেখ মুজিব কোনো অবস্থাতেই আমাদের বঙ্গবন্ধু এবং জাতির জনক ছিল না। আমি আবারও অনুরোধ করব আমাদের দেশের সকল বুদ্ধিজীবীদেরকে, আমরা কখনোই শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনও করিনি, স্বাধীনতা যুদ্ধ করিনি। শেখ মুজিবের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি পাকিস্তানের ক্ষমতা লাভের জন্য। শেখ মুজিব একটা বারের জন্য আমাদেরকে পূর্ব পাকিস্তানকে আলাদা স্বাধীন বাংলাদেশ হওয়ার জন্য কথা বলেননি। ওনার 7ই মার্চের ভাষণটা ছিল জাতির প্রতি একটা ভণ্ডামি এবং প্রতারণা।
উনি যেই কথাটা বলে এই বঙ্গবন্ধু এবং জাতির জন্য হতে চান যারা বলে, আমি তার ব্যাখ্যা দিচ্ছি। উনি কি বলছিলেন? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমাদের কিন্তু আন্দোলন আর এই কি বলে সংগ্রামের কিছু বাকি ছিল না। আমরা 1969 সালে সংগ্রাম আন্দোলন করে আমরা মুজিবকে এই জায়গায় এনে পৌঁছেছি। জনাব কমরেড নুরুল ইসলাম, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি হয়তো স্টাক হয়ে গেছেন, কিছু একটা রং হয়েছে, আপনাকে শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটাকে অবশ্যই শেয়ার করবেন, খেয়াল করে শেয়ার করবেন, তাহলে এই খুব গুরুত্বপূর্ণ আলোচনাগুলি পরবর্তীতে অন্য কেউ শুনতে পারবে এবং লাইভ অনুষ্ঠানটি অন্য কেউ দেখার সুযোগ পাবে। আমি কয়েকজন দর্শকের যুক্ত হওয়ার জন্য লিংক, ইউটিউবের কমেন্ট বক্সে লিংক পেতে হলে আপনাদেরকে অবশ্যই ইউটিউবটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং মেম্বারশিপ যদি গ্রহণ করেন তাহলে তাদের প্রতি প্রায়োরিটি একটু বেশি। যারা আমাদের ইউটিউব চ্যানেলের মেম্বার হতে পারবেন তাদেরকে আমরা একটু বিশেষ করে তাদের কমেন্টগুলিকে একটু বেশি নজর দেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে জয়েন এবং বিশেষ করে আমাদের সেখানে সুপার চ্যাট যে সিস্টেম আছে সেটিকে আপনারা লক্ষ্য করবেন। সেই সুপার চ্যাটের মধ্যে যারা আপনারা কমেন্ট করছেন তাদেরকে আমরা তাদের কমেন্টগুলিকে আমরা হাইলাইট করে থাকি এবং সেটিকে আমরা তুলে এনে প্রশ্ন করার বা প্রশ্ন আকারে আমাদের অতিথিদের কাছে তুলে আনি বলার চেষ্টা করি। আমি অপেক্ষা করছি জনাব কমরেড নুরুল ইসলাম যদি এই সময় তিনি আবার একটু যুক্ত হন, তার শেষ কথাগুলি শুনে আমরা আপনাদের প্রশ্নগুলি নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মোটামুটি এখনো পর্যন্ত সংকট বলতে সরকার তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত দ্বিপাক্ষিক যে হুমকি ধামকি চলছে বড় দুই দল, বিশেষ করে এখনো পর্যন্ত আওয়ামী লীগ হুমকি দিচ্ছে যে আমরা ঢাকায় সবাই আসবো, 32-এ ধানমন্ডির 32-এ আমরা অবস্থান করব, বড় ধরনের গ্যাদারিং করব, এই ইত্যাদি ইত্যাদি শুনতে পাচ্ছি। কিন্তু আমাদের আজকে যারা অতিথিরা রয়েছেন সেগুলিকে সম্পূর্ণভাবে তারা ডিনাই করে, এমন কোনো সুযোগ এমন কোনো কিছু নাই বললেই চলে, কারণ পুরোপুরি নিয়ন্ত্রণে এখন রয়েছে ঢাকা শহর থেকে শুরু করে মোটামুটি ধানমন্ডি 32-এর অঞ্চল সম্পূর্ণ এখন যারা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে রয়েছে। আমি এখনো পর্যন্ত অপেক্ষা করি, তিনি এখনো পর্যন্ত যুক্ত হননি, আমি হয়তো তাকে আর এই পর্যায়ে তার কথা শুনতে পাবো না। আমি চলে যাই, কয়েকজন দর্শককে যুক্ত করেছি। দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন হচ্ছেন যারা, তাদেরকে আমি কয়েকটি প্রশ্ন করবার সুযোগ দিব, এরপর আবার হয়তো তার কথা শুনতে পাবো। দর্শক আমি আপনারা যারা আমি একটু 1 মিনিট বলতে চাই যে সাইদ সাহেব যে একটা ফিলোসফি থ্রো করলো, এটা আমার কাছে মনে হলো যে এটার একটা উত্তর দেওয়া উচিত। দর্শকরা এটা শুনেছে, উনি বলেছেন যে গভীরভাবে দেখতে হবে বা বুঝতে হবে যে জয় কেন সে এই কথাটি বলল যে আওয়ামী লীগ সরকারের সাথে কোনো চুক্তি ছিল কিনা। যদি থেকেও থাকে, আমি সাইদ ভাইয়ের সৌজন্যে বলছি এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, 15টি বছর 15টি বছর তিনবারের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, সেই পার্লামেন্ট নির্বাচনটি ছিল, প্রথমটি ছিল একটি ডিজিটাল কারচুপি, দ্বিতীয়টি ছিল দিনের ভোট রাতে, এবং চতুর্থটি ছিল ডামি। সুতরাং তিনটি নির্বাচনের মাধ্যমে যে 15 বছরের সরকার ছিল, এটিকে আমরা সরকার বললে ভুল হবে, সেটি ছিল অবৈধ সরকার। এখন অবৈধ সরকারের সাথে নাম্বার অফ চুক্তি ইন্ডিয়ার থাকতে পারে, অসংখ্য চুক্তি থাকতে পারে, ক্লজ থাকতে পারে, আমাদের রাষ্ট্রীয় বিষয়ে, আন্তর্জাতিক বিষয়ে, বর্ডার নিয়ে, সিকিউরিটি নিয়ে, এমনকি দুই দেশের ইন্টার ফোর্সের ট্রেনিং নিয়ে, যাই থাকুক না কেন। এই মুহূর্তে বাংলাদেশ জনগণ, ছাত্র জনতা এবং সিপাহী ইউনাইটেড, এই 5 তারিখে বেসিক্যালি এটি ছিল ছাত্র জনতা এবং সিপাহী, তারা ইউনাইটেড ছিল। সুতরাং সুতরাং কোন চুক্তি যদি থেকে থাকে, এটি নিয়ে আমাদের গভীরে ভাববার কিছু নাই। আমাদের গভীরতা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, যেখানে জনতা, ছাত্র জনতা, আমাদের বাচ্চারা জনতা এবং সিপাহী আজকে ইউনাইটেড। সুতরাং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের যে ইচ্ছা, সেটি ডক্টর ইউনূসের যে পরিষদ, তারা সেটিকে এক্সিকিউট করছে। এখানে ইন্ডিয়ার সাথে কি চুক্তি ছিল, সেটি ছিল অবৈধ। এটি নিয়ে আমাদের গভীরে ভাববার কিছু।